আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটি নিউজের নিয়মিত আয়োজন নিটল টাটা পলিটিক্স প্লাসে। আজকে আমাদের বিষয় হচ্ছে প্রত্যাশা ও চ্যালেঞ্জ। বিশেষ করে নতুন সরকার, আপনারা জানেন যে মন্ত্রিসভার যেটি তৈরি করতে হতে যাচ্ছে এবং শপথ নিতে যাচ্ছে আগামী সোমবার। এই নতুন সরকারের কাছে কি প্রত্যাশা এবং তাদের সামনে কি চ্যালেঞ্জ, এ নিয়ে আমরা আলোচনা করব এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আরও অন্যান্য বিষয় নিয়েও আলোচনা থাকছে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন যারা, চলুন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। প্রথমে আমার হাতে ডান দিক থেকে রয়েছেন বাংলা ভিশনের বার্তা প্রধান মোস্তফা ফিরোজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আছেন সিনিয়র সাংবাদিক নাজমুল আশরাফ, আপনাকেও স্বাগত জানাচ্ছি নাজমুল আশরাফ। আমি প্রথমে একটু মোস্তফা ফিরোজ আপনাকে দিয়ে আসলে শুরু করি। যে বেশ কিছু খবর রয়েছে আজকে, আমরা যদি একটু দেখি যে ডক্টর কামালের যে গণফোরাম, যে তাদের যে দুইজন যে দুজন নির্বাচিত হয়েছেন, যেটা বলা হচ্ছে যে তাদের শপথ নেয়ার ব্যাপারে ডক্টর কামাল হোসেন অনেকটা ইতিবাচক। সেটি কিন্তু বিএনপির যে 5 জন যারা নির্বাচিত হয়েছেন তাদের ব্যাপারে আসলে বিএনপির পক্ষ থেকে শপথ না নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আর নির্বাচন পরবর্তী যে আসলে সহিংসতার কিছু ঘটনাও কিন্তু ঘটেছে, এই বিষয়টিও কি আসলে কতটুকু উদ্বেগজনক হয়ে আরো উদ্বেগজনক হয়ে উঠতে পারে কিনা সার্বিকভাবে নির্বাচন পূর্ববর্তী পরবর্তী পরবর্তী পরের যে সহিংসতা পরিস্থিতি? আচ্ছা, প্রথম কথা হলো যে এখানে এই নির্বাচনের ফলাফলের পর এটা তো অনেকেই বিস্মিত হয়েছে। এটা সরকারি দলেরও অনেকেই বলেছে যে তারাও এই অপ্রত্যাশিত অস্বাভাবিক ফলাফলে বিস্মিত। এখন এটার স্বাভাবিকভাবে সবচেয়ে বেনিফিশিয়ারি যদি শাসক দল হয়ে থাকে, সবচেয়ে বেশি মানে হতাশা এবং হতভাগ হবার ঘটনা বিরোধী অপোজিশন। কারণ তারা মনে করে যে তারা প্রকৃত সুষ্ঠু নির্বাচন হলে তারা ভোটে জয়ী হতো। সুতরাং এই জয়টা যখন পায়নি এবং পরাজয়টাও এমন নির্মম পরাজয়, সুতরাং স্বাভাবিকভাবে দলের সমস্ত পর্যায়ে একটি প্রভাব পড়েছে। গণফোরামের দায় যতটুকু, তার চেয়ে অনেক বেশি দায় দায়িত্ব সেটা হচ্ছে বিএনপির। গণফোরাম একটা আমি মনে করি যে এটা এক ধরনের তাত্ত্বিক একটা আবরণের একটা দল, যেখানে তারা সিভিল সোসাইটি নিয়ে কাজ করে, সুশাসন প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে উপদেশমূলক কাজ করে, কিন্তু ঠিক রুট লেভেলে সেরকম নাই। ঐক্যফ্রন্ট সাথে থাকার কারণে হয়তো তারা এই বিজয়ী হয়েছে। এবং অবশ্যই সেখানে যে দুইজন প্রার্থী দেখেন, সুলতান মাহমুদ মনসুরও কিন্তু দীর্ঘদিন গণফোরামের কোনো অভিজ্ঞতা নাই। তিনি একেবারে শেষে এসে নির্বাচনটা করার জন্যই গণফোরামে যোগ দিয়েছেন এবং ধানের শীষ প্রতীক নিয়ে করেছেন। আরেকজন যে হয়েছেন একাব্বর হোসেন সম্ভবত, উনি উদীয়মান সূর্য নিয়ে হয়েছেন। তো ফলে গণফোরামের বিষয়টা একটু আলাদা, কিন্তু বিএনপির বিষয়টা অনেক ব্যাপার। ফলে এখানে যে ক্ষোভ বিক্ষোভ প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ায় হয়তো প্রাথমিকভাবে তারা এখনও পর্যন্ত না যাওয়ার পক্ষে। কারণ তাদের হয়তো যুক্তি এরকম যে তারা যদি এটা ফলাফলটা মেনে নেয়, সংসদে যুক্ত হয়, তাহলে নির্বাচনটাকেই মেনে নেওয়া বা এই সংসদটার একটা যে নৈতিক ভিত্তিটাকে সমর্থন করা হবে, সেই জায়গাটা নিয়ে হয়তো দলের মধ্যে টানাপোড়েন হচ্ছে। তবে আমি শেষ পর্যন্ত মনে করি তারা যেমন নির্বাচনটা আন্দোলনের অংশ হিসেবে বিবেচনা করেছিল, সুতরাং এই সংসদে যাওয়াটাকেও তারা একটা আন্দোলনের অংশ, অর্থাৎ যতটুকু মানে স্পেস পায় ততটুকু বলা। যেমন ধরেন আমরা এই টকশোতে আসলাম, আপনি আমাকে যদি একেবারে সময় না দিয়ে 2 মিনিট দেন, আমি যদি সেই 2 মিনিট আমি যদি চিন্তা করে আসি, এই 2 মিনিটের মধ্যে আমি আমার মনের কথাটা বলে ফেলবো। হয়তো সেই রকম একটা প্রত্যাশা তাদের মধ্যে উল্টে একটা চাপ হবে। কারণ আন্তর্জাতিক কমিউনিটি বলেন বা সিভিল সোসাইটি বলেন, তারা কিন্তু সবসময় একটা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা, সেটা যত বিতর্কিত হোক, যত যাই হোক না কেন, আপনার নিশ্চয়ই মনে আছে যে এরশাদ সরকারের সময় 86-এ বিএনপি বর্জন করেছিল, কিন্তু আওয়ামী লীগ কিন্তু নির্বাচনে পার্টিসিপেট করেছিল। আবার 88 সংসদ কিন্তু আওয়ামী লীগ বিএনপি বর্জন করার পরেও কিন্তু আসম আব্দুর রবের নেতৃত্বে অন্যান্য রাজনৈতিক দল, এবং সেই সংসদও 2 বছর 2.5 বছর চলেছিল। সুতরাং আপনি ইতিহাসের তো আপনি এই সংসদগুলো তো আপনি 15 ফেব্রুয়ারি নির্বাচনে একটা সবচেয়ে বিতর্কিত নির্বাচন যেটা বিএনপির সময় ছিল, সেইটাকে তো আপনি ইতিহাস থেকে বাদ দিতে পারছেন না। যখন আপনি বাদ দিতে পারছেন না, তখন সেটাকে নিয়েও যদি আপনি সংসদে যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি 2 মিনিটও সুযোগ পায় এবং একটা যদি ভয়েস রেইজ করে, আমি মনে করি এটা রাজনৈতিক দল হিসেবে তাদের এবং এই নির্বাচনে তার মানে এই না যে নির্বাচনে যে একটা নৈতিক ভিত্তি সেটা দুর্বল হয়ে যাবে। এই নির্বাচন কেমন হয়েছে তার পুরো বিষয়টা কি, এটা আমরা যাই বলি না কেন এখানে মিডিয়াতে, সেখানে সাধারণ মানুষ জানে, ভোটাররা জানে। 10 কোটি ভোটার, সেই ভোটারের মধ্যে যদি অন্তত 5 কোটি ভোটার হলেও তারা জানে। সুতরাং এখানে আমার বলে আমি না এটা খুব
জাল জালিয়াতি নির্বাচন হয়েছে না খুব সুষ্ঠু নির্বাচন, এই বিতর্কের মধ্যে আমি জানবো না, কারণ এটা প্রতিষ্ঠিত ব্যাপার, এটা সাধারণ মানুষ বিবেচনা করে। কিন্তু রাজনৈতিক দল হিসেবে তো কিছু করণীয় আছে। এখানে যদি বিএনপি মানে এক সময় তারা ওই যে বর্জন করে যে ভুল করলো, এখন তারা মনে করে যে না আমি অংশগ্রহণ করে ভুল করেছি, এখন আবার সংসদে আমি যুক্ত করে আবার ভুল করব, ওই সবগুলোকে এক পাল্লায় মাপা চলবে না। এটাকে নিশ্চয়ই আমি মনে করি যে বিএনপি অনেক পুরনো রাজনৈতিক দল, অভিজ্ঞ দল, যদিও তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ঠিক বিএনপির র্যাঙ্ক অ্যান্ড ফাইল বা আসল নেতৃত্ব যারা আছে তারা কতখানি নিতে পারে এই ব্যাপারে আমার সন্দেহ আছে, একটা টানাপোড়েন আছে, ঢাকা লন্ডনের মধ্যে একটা টানাপোড়েন আছে। তারপরে আমি মনে করি যে এটা ঐক্যফ্রন্টগতভাবে তাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। যেই সিদ্ধান্ত ডক্টর কামাল হোসেন নিতে পারলেন, সেই সিদ্ধান্তটা হয়তো গণফোরাম ছোট রাজনৈতিক দল হলেও তারা নিশ্চয়ই যখন নাকি একটা সিদ্ধান্ত নিয়েছে, তারা নিশ্চয়ই দেশের সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনা করেই নিয়েছে। ফলে আমি মনে করি ঐক্যটাকে ধরে রেখে সম্মিলিতভাবেই একটা সিদ্ধান্ত নেওয়া উচিত, এবং সেটাই হবে বিএনপির জন্য একটা ভালো সিদ্ধান্ত। অর্থাৎ বিএনপির যে 5 জন নির্বাচিত হয়েছেন তাদের সংসদে যাওয়া উচিত। অবশ্যই 5 জন কেন, যদি একজনও নির্বাচিত হতো তাদেরও যুক্ত হয়ে যে সেখানে যে তাদের ভয়েসটা রেইজ করা দরকার। কারণ একটা আপনি তো দেখেন এখন সংসদের চেহারাটা কি দাঁড়াচ্ছে, যে মহাজোটেরই একটা অংশ হয়ে যাচ্ছে বিরোধী দল, আর মহাজোটের একটা অংশ হচ্ছে সরকারি দল। তো ফলে এটা তো এক ধরনের তামাশার মতন ব্যাপার হয়ে যাবে। সুতরাং আমি মনে করি সেখানে একজন বা দুজন যেও যদি কথা বলেন সেটা অনেক কার্যকর হবে। নিশ্চয়ই আপনার মনে আছে 73 সালের নির্বাচনে তখন কিন্তু এরকম 7-8টা সিট আসন পেয়েছিল সম্ভবত, 300টার মধ্যে 7টা আসন সম্ভবত ছিল। সেই জাসদ কিন্তু সারা দেশ কাঁপিয়ে দিয়েছিল সংসদের ভেতরে এবং বাইরের আন্দোলন। সুতরাং তাদেরকে একই সঙ্গে যেমন সংসদের ভিতরে একটা কণ্ঠ যেমন ধ্বনি তোলার দরকার, বাইরেও তাদের আন্দোলন সংগ্রাম গড়ে তোলার দরকার। এটি হবে একটা রাজনৈতিক দল হিসেবে তাদের দায়িত্ব। এই ব্যাপারে নাজমুল আশরাফের কি মন্তব্য তা জানবো, তবে তার আগে আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছু কথা বলেছেন এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও কিছু কথা বলেছেন। তারা কি বলেছেন এই দুজনের কথা দেখে এসে তারপর একটু আপনার কাছে আসবো। আন্দোলনে ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ, বিদেশিদের কাছে নালিশ করা ছাড়া এখন তাদের অবলম্বন কি বলুন? মির্জা ফখরুল যেসব কথাবার্তা বলছে, এটা আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ একজন রাজনীতিকে অসংলগ্ন সংগ্রাম। শেখ হাসিনার নেতৃত্বে পার্টি স্মরণকালে সবচেয়ে বেশি ঐক্য, সবচেয়ে শক্তিশালী ঐক্য, টিম স্পিরিট, ইউনিটি প্রদর্শন করতে পেরেছে। সেজন্য আমরা একটা মহা বিজয় অর্জন করেছি। নির্বাচনের পূর্বে, নির্বাচনের দিন এবং পরবর্তীতে যে সহিংসতার সৃষ্টি তারা করেছে, তাতে অসংখ্য মানুষ আহত হয়েছে, পঙ্গু হয়েছে। এমনকি আমার বোন নোয়াখালীতে তিনি ধর্ষিতা পর্যন্ত হয়েছেন, 4 সন্তানের মা। আমরা ধিক্কার জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি এবং জনগণের কাছে এই বিচার দান করছি, বিচার দিচ্ছি জনগণের কাছে। আমরা মনে করি আওয়ামী লীগের এই রাষ্ট্র পক্ষকে সঙ্গে নিয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া, এটা বাংলাদেশের রাজনীতিতে একটা দীর্ঘস্থায়ী ক্ষত সৃষ্টি করলো, একটা অন্ধকার যুগে প্রবেশ করলো। নাজমুল আশরাফ, আপনার মূল যেটা প্রশ্ন ছিল সেটা দিয়ে শুরু করি। গণফোরামের যে 2 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, ডক্টর কামাল হোসেন আজকে ইঙ্গিত বলা হচ্ছে, আসলে স্পষ্টভাবেই বলেছেন এবং বলছেন যে এটা আসলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। যোগদানের পক্ষে তিনি যুক্তিগুলো দেখিয়েছেন, হ্যাঁ, যোগদানের পক্ষে যুক্তিগুলো দেখিয়েছেন। আমি তার সাথে একমত। আপনি 2 জন হোক আর 1 জন হোক, যেটা দিবু ভাই বলেছেন যে ওখানে আপনার সোচ্চার থাকা, কণ্ঠ আপনার কি বলে চালু রাখা, একজনও চাইলে গোটা সরকারকে অনেক বেশি কঠিন সময় দিতে পারে। তবে কথা আছে যে সুযোগ যদি পায়, আমরা কিন্তু অনেক সময় বিরোধী দলকে কথা বলার সুযোগও দিতে দেখি না। স্পিকার এবং সরকারি দলের যদি ওই সুযোগটা তারা দেয়, নিশ্চয়ই ছোট বিরোধী দল হলে অনেক সোচ্চার হবে। জাতীয় পার্টি 22 সিট নিয়ে বিরোধী দলে আছে, 3 জন স্বতন্ত্র এমপি আছেন, তারপর এখন হচ্ছে এই 7 জন, গণফোরামের 2 জন, বিএনপি 5 জন। এখন গণফোরামের যে 2 জন যোগ দেবেন বলেছেন, এটার সাথে আমি একমত, ফলে এটা আমার বিস্তৃত করার দরকার নাই। ডক্টর কামাল হোসেন বলেছেন যে তারা
এই আপনার আন্দোলনের মাধ্যমে এরকম কঠিন নির্বাচন বা যেসব অভিযোগ তাদের আছে কারচুপি ইত্যাদি তার মধ্য দিয়েও তারা নির্বাচিত হয়েছেন। ফলে এই সাফল্য মানে এত এত বাজে নির্বাচন তাদের ভাষায়, তার মধ্যেও যে তারা নির্বাচিত হয়েছেন এই সাফল্যকে ধরে রেখে জাতীয় স্বার্থে কাজ করার জন্য বা ভূমিকা রাখার জন্য তারা সংসদে যাবে। খুবই চমৎকার কথা, যৌক্তিক। এটা নিয়ে আমার সাথে আমি এটার সাথে কোনো দ্বিমত জানাচ্ছি না। এখন বিএনপি যে 5 জন বলছে যে তারা নির্বাচন শপথ নেবে না, সংসদেও যাবে না, ওই যুক্তি তো আছে যেটা দিদি ভাই বলেছেন যে 5 জনও চাইলে অনেক ভালো ভূমিকা রাখতে পারে সংসদে। রাজপথ সংসদ দুটো আন্দোলনের কথা আমরা জানি, কিন্তু বিএনপির রাজপথের আন্দোলনের ইতিহাস আমরা জানি। সেটি বিএনপির ব্যর্থতা এবং সরকারের নিয়ন্ত্রণ দুটো মিলেই যদি বলেন, বিএনপির রাজপথের আন্দোলনের অভিজ্ঞতা আমাদের কাছে কিন্তু ভালো না, হয় সহিংসতা না হয় নিষ্ক্রিয়তা, যাই হোক। তো ফলে সংসদ কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে গিয়ে বিএনপির 5 জন সংসদ, সাথে 2 জন আছেন গণফোরামের মানে ঐক্যফ্রন্টের 7 জন, আর হচ্ছে ওদিকে জাতীয় পার্টির 22 জন, আবার 3 জন আছে স্বতন্ত্র। সব মিলে কিন্তু মোটামুটি আকারটা ছোট না। সবাই মিলে সোচ্চার হলে পরে নিশ্চয়ই সরকারকে অনেক বেশি কঠিন সময় দেওয়া যাবে, তাদেরকে জবাবদিহি করা যাবে এবং অনেক ভুল ত্রুটি অপরাধ নিয়ে অনেক কথা বলা যাবে। আর যেহেতু এবারের সংসদে বিরোধী দলের আকার ছোট হচ্ছে, বিএনপির আকার খুবই ছোট, ফলে সঙ্গত কারণেই কিন্তু গণমাধ্যম অনেক বেশি মনোযোগী হবে বিরোধী দলের অবস্থানের কারণে। আর সরকারি দল এত বিশাল হয়েছে, সেটাকে ভারসাম্য রাখার জন্য আমরা দেখেছি আগেও, ছোট বড় যাই হোক না কেন, সরকারি দলের বিপক্ষের অবস্থানটা যেটা আপনার সরকার বিরোধী দল নেয়ার কথা সংসদে বা বাইরে, তার চেয়ে অনেক বেশি গণমাধ্যম নিয়েছে। গণমাধ্যম নিয়ে অনেক সমালোচনা হতে পারে, তারপর আপনি যদি গত 5 বা 10 বছর দেখেন, গণমাধ্যমই কিন্তু বিরোধী দলের জায়গাটা অনেকখানি পূরণ করেছে। ফলে গণমাধ্যমের একটা বিশেষ মনোযোগ কিন্তু পাবে এই ছোট বিরোধী দল, বিশেষ করে বিএনপি। এখন বিএনপি কেন 5টা পেলো, কয়টা পাওয়া উচিত ছিল, সেটা তো আলাদা বিতর্ক, এবং বিএনপি 5টা পাওয়াটা অস্বাভাবিক, এটাও ঠিক। নির্বাচনে অনেক রকম অভিযোগ আছে, সেগুলো তদন্ত করে নির্বাচনী ট্রাইব্যুনালে তারা মামলা করবেন বলেছেন, সেগুলোর মাধ্যমে আমরা জানবো। এখন অনেকেই বলেন যে এত কিছু হলো, সাংবাদিকরা বলছে না। সাংবাদিকদের কাজ কি? আমি যে তথ্য পাই সেটা প্রচার করা। ফলে যে তথ্য যা কিছু আমরা পেয়েছি সব গণমাধ্যম কিন্তু সেটা প্রচার করেছে। আর অভিযোগ আকারে যা কিছু বলা হয়েছে বিএনপি, 20 দল, ঐক্যফ্রন্টের পক্ষ থেকে বা অন্য আরো অনেক পক্ষ থেকে, সবার অভিযোগও কিন্তু প্রচার করা হয়েছে। এখন আপনি বলতে আমি বলছি যে বিরোধী দল যে বলছে যে অমুক জায়গায় এরকম হয়েছে, বাক্স সিল মারা হয়েছে, ভরা হয়েছে, এগুলোর তথ্য প্রমাণ ছাড়া সাংবাদিকরা কীভাবে প্রচার করবে? তো আমি এটা বিশ্বাসও করি না, অবিশ্বাসও করি না, কিন্তু আমি তথ্য প্রমাণ ছাড়া তো কোনো কিছু প্রচার করতে পারবো না। ফলে গণমাধ্যমের ভূমিকা নিয়ে অনেকে অনেক কটূক্তি করে থাকেন। গণমাধ্যমের বাস্তবতাটা হচ্ছে যে আমি যা তথ্য পাই আমি সেটাই প্রচার করব, যেটা পাই না আন্দাজের উপর করতে পারবো না। আর অভিযোগ যারা করবেন, পাল্টা অভিযোগ যারা করবেন, সবার কথা আমরা তুলে ধরি, সেটা আমরা করেছি। এখন এই যে বিএনপির 5 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তারা এখন শপথ নেবে না, আপনার সংসদে যাবেন না। তার মানে কি? তারা ফলাফল বর্জন করেছেন। তারা কি বিজয় বর্জন করেছেন? এই 5টাতে তারা বিজয়ী হয়েছেন। তাহলে এই 5টি আসনে যে জনগণ তাদেরকে ভোট দিয়ে বিজয়ী করলো, তারা কি এই বিজয়টাকেও বিসর্জন দিচ্ছেন, বিজয়টাকেও প্রত্যাখ্যান করছেন? তাই তো দাঁড়ালো যে শপথ নেব না, সংসদে যাব না, মানে কি আমি যে 5টাতে বিজয়ী হয়েছি সেটাও আমি মানি না। তো বিজয়ী হয়ে আপনি মানেন না, এটা তো যৌক্তিক হলো না। আর এই 5টি আসনে যারা তাদেরকে নির্বাচন করেছেন, আপনি এই 5টি আসনের সেই নির্বাচক মণ্ডলী বা ভোটারদেরকে কি আপনি অপমান করছেন না? তারা তো আপনাদেরকে সংসদের প্রতিনিধিত্ব করার জন্য ভোট দিয়েছে। আপনি যাবেন না, শপথ দেবেন না, তাহলে আসনের জনগণকে, হয়তো সংখ্যাগরিষ্ঠের ভোটে আপনি নির্বাচিত হয়েছেন, কিন্তু ওই 5টি আসনের যত জনগণ আছে সবার প্রতিনিধি কিন্তু, তাহলে 5টি আসনের মোট জনসংখ্যা যা, তাদেরকে আপনি ছোট, হেয় বা অপমান করছেন ওখানে না গিয়ে। আরেকটা পয়েন্ট বলি, সেটা হচ্ছে যে আপনি এবারের নির্বাচনের বাজেট ছিল 700 কোটি টাকা। আপনি 300 আসনে যদি আপনি ভাগ করে দেন, তাহলে এক এক আসনের খরচ পড়ে আপনার 20 কোটি টাকার উপরে। তাহলে এই 5টি আসনে তো 100 কোটি টাকা খরচ হয়েছে সরকারের। তাহলে এই ক্ষতিপূরণটা কে দেবে? এই যে 5টি আসনে নির্বাচন হলো, ওনারা জিতেছেন, ওনারা এটাকে বাতিল করে দিচ্ছেন। তার মানে হচ্ছে এই 5টি আসনে সরকারের 100 কোটি টাকার উপরে যে খরচ হলো সরকারের, এর বাইরে বিভিন্ন প্রার্থী, ব্যক্তি, কর্মী, সমর্থক, তাদেরও তো অনেক খরচ হয়েছে। তো সব মিলে যদি আপনি 100-150 কোটি টাকার যে একটা অপচয়, তার দায়টা কে নেবে? ফলে আমি মনে করি যে এটা কোনো দায়িত্বশীল কাজ হবে না। বিএনপি নির্বাচন বয়কট করতেই পারে, বর্জন করতেই পারে, অভিযুক্ত করেছে আরো নিশ্চয়ই করবে, যদি তদন্তে প্রমাণ হয়। আমি বিজয়টাকেও প্রত্যাখ্যান করলাম এবং জনগণের রায়টাকেও আমি অপমান করলাম এবং রাষ্ট্রীয় কোষাগারের এত টাকা আমি অপচয় করলাম, সেটা কি কোনো দায়িত্বশীল দলের কাজ হতে পারে? আচ্ছা, মির্জা ফখরুল যে বললেন যে নির্বাচনের পর যে সহিংসতা এবং নির্বাচনের আগের যে সহিংসতা, সেই বিষয়টিও তো তিনি বললেন। নিশ্চয়ই। এখন এই যে মির্জা ফখরুল যে ঘটনাটি সারা দেশে সোচ্চার এবং দলমত নির্বিশেষে সবাই এটার নিন্দা করছে, সমালোচনা করছে, এবং আমরা সরকারি দল ওবায়দুল কাদের সাহেবের মুখেও শুনেছি
এটার নিন্দা এবং অনেক কঠিন কঠিন ভাষায় বলেছেন। তো ঘটনা হচ্ছে কি যে ওখানে অভিযুক্ত সরকারি দলের লোক, এখন সরকারি দলের লোক কি আপনার অপরাধ করতে পারে না, করে, দেখার বিষয় হচ্ছে যে আপনার কি ব্যবস্থা নেওয়া হয়। সেখানে তো গ্রেপ্তার করা হয়েছে, আইনি ব্যবস্থা নেওয়া হবে, আমরা অপেক্ষা করব তার সর্বোচ্চ শাস্তির জন্য। তার মানে অপরাধ যেই করুক শাস্তি দেওয়াটা হচ্ছে কথা। এখন মির্জা ফখরুল সেখানে গেছেন, তার পাশে দাঁড়িয়ে আছেন, সেটাও খুব ভালো কথা, জনপ্রতিনিধি হিসেবে একটা বড় দলের নেতা হিসেবে তিনি সেখানে গেছেন। কিন্তু আমরা দেখি কোনো একটি ঘটনা ঘটলে পরে রাজনীতিবিদরা যে দলেরই হোক তারা এই যে আপনার ভিকটিম বা যারা শিকার হন কোনো অপরাধের, তাদের পাশে যান যতটা না ওই মানবিক কারণে, তার চেয়ে অনেক বেশি রাজনৈতিক কারণে। তো সেখানে গিয়েও রাজনীতি করছেন, ভালো কথা করছেন, সবাই বলছে। কিন্তু এটার জন্য আপনি সরকারকে 100 বার না, আপনি আওয়ামী লীগের ওই ব্যক্তিকে বা যারা যুক্ত ছিল তাদেরকে 100 বার দায়ী করবেন, গ্রেপ্তার করা হয়েছে তাদের বিচার হবে। কিন্তু এটার জন্য যদি আপনি সরকারকে তখনই দায়ী করতে পারবেন বা দলকে তখন দায়ী করতে পারবেন যদি সরকার বা দল এ ব্যাপারে নিষ্ক্রিয় থাকতো, পক্ষ নিত, কোনো কাজ না করতো। সেটা করছে, কতদিন চালু থাকবে আমরা জানি না, সেটাও নিশ্চয়ই আমরা অনুসরণ করব। আর একটা কথা বলে শেষ করি যে ঐক্য ফ্রন্ট তো আসলে নির্বাচনের উদ্দেশ্যে গঠিত হয়েছিল এবং সেই নির্বাচনে যা যা হলো এবং এখন যা অবস্থা দেখছি, আমার ধারণা ব্যক্তিগতভাবে যে এই ঐক্য ফ্রন্ট হয়তো টিকবে না। কারণ গণফোরাম সংসদে যাচ্ছে, বিএনপি যাচ্ছে না, এমনিতেই তো একটা ফাটল হয়ে গেল। তাছাড়া যেই উদ্দেশ্যে তড়িঘড়ি করে অনেক জোড়াতালি দিয়া অনেক রকমের অদ্ভুত ব্যাপার নিয়ে একটা ফ্রন্ট গঠিত হয়েছিল নির্বাচনের জন্য, সেই পর্ব যেহেতু পার হয়ে গেছে, আমার মনে হয় না এই ঐক্য আর থাকবে। একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর আমরা জানবো এই নতুন সরকারের কাছে প্রত্যাশা ও চ্যালেঞ্জ কি আপনাদের মতে। প্রিয় দর্শক, আমরা আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও স্বাগত নিটু টাটা পলিটিক্স প্লাসে। আজকে আমাদের বিষয় হচ্ছে প্রত্যাশা এবং চ্যালেঞ্জ। আমরা এই পর্যায়ে যাব। মোস্তফা ফিরোজ, আবারও আপনার কাছে একটা ছোট্ট বিষয় জানতে চাই, তারপরে নতুন সরকারের কাছে আপনার প্রত্যাশা ও চ্যালেঞ্জ কি সে বিষয়ে জানবো। এই যে আমরা দেখলাম যে আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে মির্জা ফখরুল আন্দোলনেও ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? এবং এই যে নতুন সরকার মন্ত্রিপরিষদ শপথ নেবে সোমবারে, এই নতুন সরকারের কাছে আপনার প্রত্যাশা ও চ্যালেঞ্জ কি? না, ঠিকই আছে যে আন্দোলন যেভাবে তাদের মানে করা উচিত ছিল এবং যেভাবে জনসম্পৃক্ততা গড়ে তোলা, সেই ক্ষেত্রে তারা পারেনি, আমি ব্যর্থ বলবো সেই অর্থে। এটা সত্য, কিন্তু আবার পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে একটি রাজনৈতিক দল, দেখেন 10টা বছর যখন ক্ষমতার বাইরে থাকে, এবং শুধু বাইরে থাকা না, এবং একই সঙ্গে যখন নাকি শত শত মামলা এবং সমস্ত নেতৃবৃন্দ যখন কি মামলায় জর্জরিত থাকে এবং দফায় দফায় যখন কারাগারে যায়, তখন কিন্তু আমাদের মতন এই দেশগুলোতে বিরোধী রাজনৈতিক দলগুলো কিন্তু খুব কার্যকর থাকে না। তাই যদি হতো, আপনি দেখেন 75 15ই আগস্টের জাতির জনক বঙ্গবন্ধু মৃত্যুর পর আওয়ামী লীগ কোথায় ছিল? সবাই তো বলে যে একটা মিছিলও তারা বের করেনি, রাজপথ কাঁপিয়ে তোলেনি, এবং মানে শুধু 1টা মাস 2টা মাস না, অনেক দিন থেকে অনেক একেবারে বাজে অবস্থার মধ্যে পড়ে গিয়েছিল। এক ধরনের আওয়ামী লীগ তো নিষিদ্ধ অবস্থার মধ্যে ছিল। তো সেই রাজনৈতিক দল হিসেবে যখন নিষিদ্ধ ছিল না, তাহলে তখন যদি বলা হয় যে আওয়ামী লীগ তাহলে নেতাকর্মী নিয়ে ঝাঁপায় পড়েনি কেন রাজপথে? হ্যাঁ, তো এইগুলো হয় কি এক এক ধরনের মানে আওয়ামী লীগ বিএনপি এগুলো হলো মানুষের দল, একটা গণচরিত্র থাকে। এরা ধরেন হঠাৎ করে তারা খুব মানে নির্বাচনে ভালো করে, কিন্তু ঠিক ওইভাবে আন্দোলনে মানে খুব যে বড় সফল হয়, গণ আন্দোলন গড়ে তোলে, এবং তা না। কিন্তু আপনি দেখেন যে আমাদের ইতিহাসে আওয়ামী লীগ বিএনপি একে অপরের বিরুদ্ধে যে সমস্ত আন্দোলন গড়ে তুলেছে, সবগুলোই কিন্তু রক্তারক্তি, কম আর বেশি, কখনো বেশি হয়েছে, কখনো কম হয়েছে। তো এইগুলি নিয়ে আমার মানে খুব বেশি না, কিন্তু কথা হলো যে আমি স্পেস দিলাম কিনা। যদি আমি বলি যে আরেকজন ব্যর্থ, তো ব্যর্থ যে আমি গণতান্ত্রিক অধিকার হরণ করে আরেকজনকে যদি আমি ব্যর্থ বলি, এটা এর মধ্যে কিন্তু খুব কৃতিত্ব নেই। যেমন আমি জনসভা করতে চাইলাম, আপনি জনসভা করতে দিলেন, আমি মিছিল করতে চাইলাম, তো এখন আবার যদি প্রশ্ন করা হয় যে আপনি করার সামর্থ্য নেই কেন, আপনি মিছিল করতে পারলেন না কেন, পুলিশ গুলি চালাবে, তাতে কি আছে? এখন
পুলিশ গুলি চালাবে, তার এইটা তো ওই ধরনের ক্যাডার ভিত্তিক দলের ক্ষেত্রে হয়, জঙ্গি দলের ক্ষেত্রে হয়। আওয়ামী লীগ বিএনপির মতো নেচারের দলের কাছে তারা হচ্ছে একটা সাংবিধানিক বিধিবদ্ধ বা গণতান্ত্রিক ধারার একটা রাজনৈতিক দল। তারা নির্বাচনে অনেক ভালো করে। যেমন দেখেন নির্বাচনের গুলো যদি আপনি তত্ত্বাবধায়ক সরকার বা এরশাদ পতনের পর থেকে নির্বাচনগুলোতে দেখেন, সবগুলোতে দেখেন যখনই নাকি যে অপোজিশনে থাকে তখন সে যখন নাকি নির্বাচনের সুযোগ পায় তখন বিপুল ভোটে জয়ী হয়। সেই ধারাগুলি তো চলে আসছিল 2008 পর্যন্ত। তারপরের ব্যবস্থা তো হলো, তখন তো বর্জন করেছে দলীয় সরকারের অধীনে লাস্ট নির্বাচনটাও যদি আপনি বলেন যে তাহলে আন্দোলন নির্বাচনে তারা ব্যর্থ হলো কেন? নির্বাচন ব্যর্থ, আপনি নির্বাচনের জন্য আপনার নিজের জন্য যতটা সুযোগ সুবিধা ক্ষেত্রগুলো সাংবিধানিকভাবে যেটা হওয়ার কথা সেটা আপনি আপনার জন্য করলেন, কিন্তু আরেক পক্ষের জন্য কি করলেন? তা তো করলেন না। পরিসংখ্যান বলে যে 13, 14, 15টা আমার প্রার্থী জেলে। এর আজকে নির্বাচনে দুদিন আগে পর্যন্ত একজন প্রার্থীকে বলছে যে আপনি ধানের শীষ বরাদ্দ করালে আপনি নির্বাচন করেন। তাও কি মোহাম্মদ নাসিমের বিরুদ্ধে ইকবাল হাসান মাহমুদ টুকুকে বলা হচ্ছে। এইগুলি তো এক ধরনের তামাশা। এই ধরনের পরিস্থিতি তো বাংলাদেশে কখনো হয়নি। ধরেন 2001-এ খুব সমালোচিত ছিল লতিফুর রহমান সরকার। সে কি করেছিল? 13 জন সচিব বদলি করেছিল এবং প্রশাসনের রদবদল করেছিল, কিন্তু এসএসএফ সুবিধা কিন্তু 2 নেত্রীর জন্যও ছিল এবং কোনো প্রার্থিতা বাতিল হয়নি, কাউকে জেলে পুরে রাখা হয়নি। কিন্তু ওই যে মোরাল ব্রেকডাউনটা হলো যে প্রথম এসেই 13 জন সচিব বদলি করে দিল গণভবন, ওই মোরাল ব্রেকডাউনের কারণে কিন্তু হঠাৎ করে ক্ষমতাসীন দলের আসন নেমে আসলো 60-62টার জায়গায়। এইগুলি হলো আওয়ামী লীগ বিএনপির চরিত্র। তারা ওইভাবে জঙ্গি আন্দোলন করে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে করে উল্টায় দেবে ওইরকম পরিস্থিতি না। আবার এই নির্বাচনের আগে দিয়ে যে পরিবেশগুলো ছিল সেই পরিবেশটা কি কোনো কাঙ্ক্ষিত? যদি এই পরিবেশটা যদি আওয়ামী লীগ ফেস করতো, আমরা কি বলতাম যে না ঠিক আছে ফেস করুক না, তারা নামে না কেন, নেমে ফেস করুক? তো ফেস করছে তো, 10,000-এর উপরে কারাগারে গেছে, সেইগুলিকে কে ছাড়াবে? এই সমস্ত নানান পরিস্থিতির কারণে এগুলি হয় না। তারপরে নির্বাচনের আগে রাতে এই ভোট কেন্দ্র কে পাহারা দেবে? তারা তো বলছিল যে সকাল থেকে তারা পাহারা দেবে, কিন্তু আগের রাতের তো অনেক অভিযোগগুলো আছে। এই অভিযোগগুলো এখন আমি নাজমুল আশরাফের সাথে একমত, এগুলো তো আর আমরা আর বলতে পারবো না যে আগের রাতে অনেক কিছু। এখন যেই অভিযোগগুলো তারা করছে এইগুলোর যদি সত্যিকার অর্থে স্বচ্ছ একটা বিচার হয় তখন না বের হয়ে আসবে। যা কিন্তু আমরা অবস্থার দৃষ্টিতে যেটা বলছি, দেখতে পাচ্ছি যে সেটা পরিবেশটা বিরোধী পক্ষের জন্য এত প্রতিকূল রেখে আপনি বিজয়ী হবেন, এটা তো কাঙ্ক্ষিত না। এখানে কথা ছিল যে দলীয় সরকারের অধীনে যে নির্বাচনটা হবে সাংবিধানিক নির্বাচন হবে এবং সব দল সমান সুযোগ পাবে। সংলাপেও কিন্তু সেই কথাটি চলে এসেছিল, কিন্তু সেটা কি রাখা গেছে? রাখা যায়নি। যাক, আরেকটি আমি বলি যে সরকারের কাছে প্রত্যাশা কি? প্রত্যাশাটা হলো ওইটাই, যেই 10 বছর ধরে যেই অভিযোগগুলো ছিল যে গণতন্ত্র বিনষ্ট করা, গণতান্ত্রিক যেই কাঠামোগুলো তার মধ্যে বিচার বিভাগ, আইন, আদালত, প্রশাসন, সেইগুলোকে যদি আপনি মেরামত না করেন তাহলে কি হবে? আবার 5 বছর পরে নির্বাচন দেবেন, দেখবেন যে সব একসাথে হয়ে বিরোধী পক্ষ আর সাংবিধানিকভাবে যে সে অধিকার রাখে যে একটা সুন্দর স্বচ্ছ নির্বাচন হবে, সে অধিকার কিন্তু পাবে না। তখন দেখবেন যে মানুষের যে ভোটের অধিকার, সেই ভোটের অধিকার সবগুলো পক্ষ এক হয়ে তারা হচ্ছে আপনার বিরোধী পক্ষকে হারিয়ে দিচ্ছে। তাহলে আপনি এটাকে যদি রিস্টাবলিশ না করেন তাহলে সবসময় রাজনৈতিক একটা টানাপোড়েন অনিশ্চয়তা থাকবে। আমি যদি বলি যে অগ্রাধিকার ভিত্তিতে আসলে কি কি পদক্ষেপ নিতে হবে? প্রকল্প করতে পারেন, হ্যাঁ অবশ্যই প্রকল্প করার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী একটা অবশ্যই দক্ষতা আছে, সে নিজে মনে রাখে, মনিটর করে এবং অনেক ভালো জানে। কিন্তু আপনি ধরেন পদ্মা সেতু, অমুক সেতু, আরও 8টা-10টা প্রকল্প দিলেই মানে এই না যে বাংলাদেশে একেবারে খুব ভালো হয়ে গেল। তাহলে তো সৌদি আরব আমাদের মডেল হতো বা সিঙ্গাপুর আমাদের মডেল হতো। আমাদের মডেল তো হচ্ছে গণতান্ত্রিক উপায়ে উন্নয়ন। সেই গণতান্ত্রিক উপায়ে উন্নয়ন মানেই হচ্ছে গণতন্ত্রের কাঠামোটা শক্তিশালী করা, অর্থাৎ সরকারে কে থাকলো বা না থাকলো বড় কথা না, প্রতিষ্ঠানগুলো এমন হবে সে যাতে তার মতন করে মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করে, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করে, উন্নয়নের যে বিভিন্ন প্রকল্পগুলো সেইগুলো যাতে প্রধানমন্ত্রীর মুখের দিকে তাকিয়ে থাকতে না হয়, সেটাও যেন তার মতন করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়ে সেই প্রকল্পগুলি উন্নয়ন করে। ফলে একটা টেকসই উন্নয়নের জন্য একটা টেকসই গণতান্ত্রিক কাঠামো দরকার। সেই কাঠামোটাই হচ্ছে, যদি আপনি মজবুত করতে পারেন কিনা, সেটি হচ্ছে
এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা কি বর্তমান সরকার নেবে নাকি নেবে না, সেটি হলো এখন প্রশ্ন। কেউ কেউ বলছেন যে সুশাসনও একটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ বর্তমান সরকারের প্রতি। সুশাসনটাই এর সাথে যুক্ত। গণতান্ত্রিক আপনি বিধি ব্যবস্থা কাঠামোটা যখন কি আপনি প্রতিষ্ঠা করতে যাবেন, তার সাথে যুক্ত হচ্ছে সুশাসন। ব্যাংকিং খাত বা আর্থিক খাতের সবগুলোই আপনি তো, এগুলি তো সবই সুশাসনের অংশ। সুতরাং আমি তো সেটাই বলছি যে দুর্নীতি, দুঃশাসন এবং অগণতান্ত্রিক ধারা এইগুলোকে দূর করে আপনি যদি একটা কাঠামোগুলো এস্টাবলিশ করতে পারেন, অর্থাৎ নির্বাচন কমিশন তার মতন করে নির্বাচন করবে, সে কোনো পরোয়া করবে না, ওই রকম কাঠামো যদি দেখাতে পারেন, বিচার বিভাগ তার মতন করে দেবে, তাকে যাতে ওই দৌড়দৌড়ি না করতে হয়, দেশের বাইরে না যেতে, এই আতঙ্কটা তৈরি করা যাবে না। সুতরাং একটা স্টেবল সমস্ত কাঠামোগুলোতে আপনার ইভেন আপনার মিডিয়াগুলোতেও যাতে ভয় না করতে হয় যে কি কথা বলবো, কি করব, পরে না আবার এই ক্যাবেল সংযোগ বিচ্ছিন্ন হয়। ফলে সব পক্ষ যখন নিশ্চিত হবে যে না, আমি আমার অধিকার, সাংবিধানিক অধিকার আমি ভোগ করতে পারছি, তারপরে যে কাঠামোটা গড়ে উঠবে, তখন উন্নয়নটা আরও ত্বরান্বিত হবে। সুতরাং আমাদেরকে শুধু ওই বড় বড় পদ্মা সেতু প্রজেক্ট বা যমুনা সেতু প্রজেক্ট, ওই প্রজেক্ট দিয়ে আপনি কিন্তু বড় চ্যালেঞ্জ বললেন, সেটা কিন্তু হবে না। সুশাসন, গণতন্ত্র, এইগুলোকে যদি আপনি স্টাবলিশ না করতে পারেন, তাহলে আপনার পক্ষে কিন্তু এগোনো খুবই মুশকিল হবে। একটা বিরতিতে যেতে হবে। বিরতির পর নাজমুল আশরাফের কাছে আসবো প্রত্যাশা এবং চ্যালেঞ্জ নিয়ে। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিটো টাটা পলিটিক্স প্লাসে। আজকে আমাদের বিষয় হচ্ছে প্রত্যাশা এবং চ্যালেঞ্জ। এই পর্যায়ে যাবো নাজমুল আশরাফের কাছে। একটি বিষয় একটু জানতে চাই, এই যে জাতীয় পার্টি, তারা এবার বিরোধী দলে থাকার যে সিদ্ধান্ত নিয়েছে, পত্রপত্রিকা গণমাধ্যমের খবর যে এতে জাপায় একটি চাপা ক্ষোভ বিরাজ করছে। কারণ জাতীয় পার্টির কয়েকজন সংসদ সদস্য তারা চিন্তা করেছিল যে তারা সরকারি দলে থাকবে এবং মন্ত্রী হওয়ারও কয়েকজনের একটু আশা ছিল। এই বিষয়টাতে কিভাবে দেখেন? একটি কার্যকর সংসদের জন্য তো একটি শক্তিশালী বিরোধী দলও তো প্রয়োজন। সেই বিষয়টি এবং সার্বিকভাবে বিরতির আগে মোস্তফা ফিরোজ বলছিলেন যে বিচার বিভাগের স্বাধীনতা, টেকসই গণতন্ত্র, প্রত্যাশা এবং চ্যালেঞ্জের বিষয়। আচ্ছা, প্রত্যাশা চ্যালেঞ্জটাই মূল বক্তব্য। তার আগে ছোট করে বলি, জাতীয় পার্টি বিরোধী দলে যাওয়া সবচেয়ে ভালো সিদ্ধান্ত হয়েছে। এটা শুধু জাতীয় পার্টির জন্য না, শুধু জাতীয় সংসদের জন্য না, মানে গোটা বাংলাদেশ বা বাংলাদেশের গণতন্ত্র বা বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার জন্য এটা ভালো হয়েছে। কিন্তু অনেকেই তো বলছেন তারা কি কার্যকরভাবে ভূমিকা রাখতে পারবে না, সংসদে? সেটি আগে যেহেতু দুদিকে ছিল সেই জন্য কার্যকর ভূমিকা ছিল না। এবার যেহেতু পুরোপুরি একদিকে আছে, অন্তত তাদের ওই টানাপোড়েনটা থাকবে না যে আমরা সরকারও আছি, সরকারকে খুশি করতে হবে, বা সরকারের সাথে আমার থাকতেই হবে, অথবা সরকারেরও এখন নির্বাচন চলে যাওয়ার পর জাতীয় পার্টিকে এত দরকার নাই যে আমাকে যে কোনো মূল্যে কৌশলের সাথে রাখতে হবে। ফলে পুরোপুরি বিরোধী দলের আসনে বসে তারা যদি ভূমিকা রাখেন, সেটি সবার জন্যই ভালো। ভূমিকা কি রাখবে, সেই সিদ্ধান্ত এমন সম্ভাবনা কতটুকু আছে সেটা আমরা দেখব। রাখার জন্যই তো তারা পুরোপুরি বিরোধী দলে গেছেন এবং এরশাদ সাহেব নিজে বিরোধী দলের নেতা হতে যাচ্ছেন। কিন্তু অনেকে তো বলছেন তারা তো মহাজোটেরই একটি অংশ। না না, মহাজোটের অংশ হোক, সেটি নির্বাচনের জন্য ছিল। এখন তারা দলগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, নিশ্চয়ই মহাজোট আপত্তি জানায় নাই। এখন মহাজোট বা আওয়ামী লীগ যদি তাদেরকে মহাজোটেই রেখে ট্রেজারি বেঞ্চে রাখে, তাহলে তো বিরোধী দল থাকে না। তো আমি বলছি যে বিরোধী দলের স্বার্থে, জাতীয় পার্টির স্বার্থে, সরকারের স্বার্থে, সবার স্বার্থে জাতীয় পার্টি পুরোপুরি বিরোধী দলে যাওয়াটা একদম সঠিক সিদ্ধান্ত হয়েছে। এখন পুরোপুরি বিরোধী দলের থেকে তারা কি করে সেটা আমরা দেখব। তারা তো অঙ্গীকার করছেন, বা এরশাদ সাহেব বলছেন যে তারা একদম শক্তিশালী, জিএম কাদেরও বলেছেন যে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা নিতে চান তারা। এখন যারা মাইন্ড করেছে, কারণ তারা ওই যে আগাগোড়া দুটোই খেয়েছে তো আগে গত 5 বছর, এবারও আমরা বিরোধী সরকারি মন্ত্রীও থাকলাম, আবার একটু কথা বললাম, এই দ্বৈত সুবিধাটা তারা পাচ্ছেন না। ফলে যারা পেতেন তারা একটু তো মানে মনে কিছু করবেনই। ফলে এটা নিয়ে আমাদের চিন্তা করে লাভ নাই। আপনি বলছেন যে প্রত্যাশা এবং চ্যালেঞ্জ, আসলে নাগরিক হিসেবে আমার তো অনেক প্রত্যাশা যে কোনো সরকারের কাছেই। আর যে সরকারটি এত বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসেছে বা টানা 3 মেয়াদে থেকেছে বা গত 10 বছরে অনেক কিছু অর্জন করেছে, সেই সরকারের কাছে নিশ্চয়ই আমার অনেক প্রত্যাশা। কিন্তু আমার বা আপনার বা সব নাগরিকের সব প্রত্যাশা কি সরকার পূরণ করতে পারবে বা করবে? আমরা সেগুলোকেই বিবেচনা নিয়ে আলোচনা করব, যেগুলো সরকার করতে চায়। মানে নির্বাচনের ইশতেহারে যা কিছু বলেছে বা আগে পরে যেসব বক্তব্য এসেছে, তার মধ্যে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা। তার মানে বিভিন্ন খাতের যে উন্নতিগুলো হয়েছে আমাদের, অর্থনৈতিক, সামাজিক সব কিছু,
সেগুলোর ধারাবাহিকতা থাকবে এটা নিশ্চয়ই বাংলাদেশের প্রতিটি নাগরিক চান এবং সরকারও সেটি করবে। তারা 10 বছর সেটা দেখিয়েছে, এই জায়গায় তাদের বড় সাফল্য। আর সমালোচনার জায়গা হচ্ছে আপনার গণতন্ত্র, নির্বাচন, আপনার কি বলে মানবাধিকার, এগুলো নিয়ে হচ্ছে সুশাসন, এগুলো নিয়ে হচ্ছে সমালোচনা। কিন্তু উন্নয়নের জায়গায় যারা চরম শত্রু তারাও কিন্তু অস্বীকার করে না, তবে তারা একটু অন্যভাবে দেখে, আমার উন্নয়ন দিয়ে কি হবে আমার যদি গণতন্ত্র না থাকে। এই ভাষায় যারা বলেন তারা হয়তো মানে উন্নয়নটাকে মেনে নিয়েও একটা আক্ষেপ থেকেও কাজটা বলেন। এখন প্রধানমন্ত্রী বলেছেন বা তাদের নির্বাচন ইশতেহার আছে যে দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স। এখন বক্তৃতা তো আমরা অনেক কথাই শুনি। এখন ধরেন গত 10 বছর এই সরকারের, এই দলের বা এই জোটের আমলে দুর্নীতি কি হয় নাই? নিশ্চয়ই হয়েছে, অনেক দুর্নীতি হয়েছে। আর দুর্নীতি তো হঠাৎ করে একটা দেশ থেকে আপনি মূলোৎপাটন করতে পারবেন না। পৃথিবীর কোন দেশ আছে যেখানে একদম শূন্য? তা না, শূন্য সহনশীলতার কথা বলেছে, শূন্য দুর্নীতি না। তাহলে আমাদের যে রাষ্ট্রীয় ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, আমাদের যে প্রাতিষ্ঠানিক কাঠামো, আমাদের যে আইন কানুন, সব কিছু মিলিয়ে দুর্নীতির একটা চক্র, দুর্নীতির একটা আপনার কি বলো পদ্ধতি অনেক বছর ধরে আছে, সেই ব্রিটিশ আমল থেকে। সেটি কতটা নিয়ন্ত্রণ রাখা যায় সেটি হচ্ছে দেখার বিষয়। এখন দুর্নীতি আওয়ামী লীগ বেশি করছে না বিএনপি বেশি করেছে নিয়ে বিতর্ক হতে পারে। মাপকাঠি কি? গণমাধ্যমে যা আসে, গণমাধ্যমে কি সব আসে বা সব আসতে দেওয়া হয়, বা আগে পরে কম বেশি এসেছে, বা সবগুলোই কি শতভাগ শুদ্ধ কিনা, এগুলো বিতর্ক হতে পারে। তাহলে বিতর্ক থাকলেও আমরা একটাকে মেনে নেই, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালকে আমরা মানি, যে তারা সারা বিশ্বে দুর্নীতির একটা সূচক দেয়, ধারণা সূচক। তাতে করে বাংলাদেশ গত 10 বছর তো পিছায় নাই, ক্রমাগত এগিয়েছে। তার মানে দুর্নীতি কমেছে। এটা কি কাঙ্ক্ষিত, না আরও কমানো উচিত? কারণ আমরা প্রতিটি নাগরিক আমাদের জীবনযাপন, দৈনন্দিন কাজকর্ম, সরকারি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট যা কিছু আছে, আমরা দেখি জায়গায় জায়গায় অনিয়ম আছে, দুর্নীতি আছে, ঘুষ আছে। এগুলো আর কতটুকু? রাস্তা একজন ট্রাফিক পুলিশ 10 টাকা ঘুষ খায়, কিন্তু একজন বড় কর্মকর্তা হয়তো কোটি টাকা মেরে দেয়, বা একজন রাজনীতিবিদ হয়তো শত শত কোটি টাকা মেরে দেয়। এবং সেই টাকা মেরে দিয়ে যদি কেউ দেশেও কাজে লাগায়, তাও দেশের টাকা দেশে থাকলো, অনেকে আবার বিদেশে পাচার করে দেয়। ফলে আমি বলছি যে বড় বড় দুর্নীতির জায়গা যেগুলো, বড় বড় দুর্নীতির খাত যেগুলো, এবং যেই দুর্নীতির ফলে আমরা রাষ্ট্র হিসেবে ক্ষতিগ্রস্ত হই, অন্য দেশে আমাদের সম্পদ চলে যায়, সেগুলো পুরোপুরি বন্ধ করা সম্ভব আমি মনে করি। ওগুলো তো অসংখ্য না, মানে অসংখ্য লোক কিন্তু দুর্নীতি করে না। 16 কোটি মানুষের মধ্যে কয়টা লোক দুর্নীতি করে? কিন্তু যখন দুর্নীতিগ্রস্ত দেশ বলা হয় তখন কিন্তু আমি আপনি যে নিঃস্ব তার ভাগেও সেটা পড়ে, সে ওই দেশের নাগরিক। ফলে আমি বলছি যে বড় বড় দুর্নীতি যেসব জায়গায় হয়, যেসব ব্যক্তিরা করেন, যেসব প্রতিষ্ঠান করেন, সেগুলো পুরোপুরি উৎপাটন করা বা বন্ধ করা সরকার চাইলে করতে পারে। ছোটোখাটো বা সিস্টেমের কারণে এগুলো হয়তো আপনার রাতারাতি হবে না, কিন্তু কমিয়ে আনতে হবে। ফলে আমরা দেখতে চাই আগামী 5 বছর দুর্নীতির ব্যাপারে সরকার কতটা শক্ত, নিজের দলে হোক, পরের দলে হোক, সচিব হোক, রাজনীতিবিদ হোক, যেই হোক না কেন, দুর্নীতি যারা করবে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেবে, দলমত নির্বিশেষে। সেটি আমরা দেখতে চাই, এবং প্রধানমন্ত্রীর ঘোষণার অর্থ আমি এটাই বুঝি। আর যদি বলেন আপনি সুশাসন, দিবাই বলেছেন, আসলে সব কিছু মিলিয়ে সুশাসন মানে একটা দেশ একেবারে সব দিক থেকে আদর্শ, আইন কানুন, বিচার ব্যবস্থা, প্রশাসন, তারপরে হচ্ছে আপনার জীবনযাত্রা, নিরাপত্তা, যা যা কিছু আছে, গণতন্ত্রের চর্চা, সব কিছু একদম একটা আদর্শ পরিস্থিতিতে আছে, সেটাই তো সুশাসন। তো সেই সুশাসন আমরা কবে পাবো জানি না, কিন্তু সেই পথে তো আমাদের এগোতে হবে, হাঁটতে হবে। এখন সুশাসন এখন কতটা আছে, আগে কতটা ছিল, সেইটার তুলনামূলক আলোচনা হতে পারে, কিন্তু আমি আকাঙ্ক্ষা তো সুশাসনের, সেই সুশাসন তো আর ওভারনাইট হয়ে যাবে না। সেই সুশাসনের পথে আমাকে যে কাজগুলো করতে হবে সেগুলো দীপু ভাই অনেকগুলো বলেছেন। এই যে বললাম যে দুর্নীতি একটা ব্যাপার, আপনি বিচার বিভাগকে একদম স্বাধীনভাবে কাজ করতে দেয় একটা ব্যাপার, সংসদকে কার্যকর করা একটা ব্যাপার, তারপরে হচ্ছে আপনার দলমত নির্বিশেষে আইনের প্রয়োগ যাতে সঠিক হয় সেটা একটা ব্যাপার। আপনি স্থানীয় সরকার থেকে শুরু করে একেবারে রাষ্ট্রপতি বা সংসদ নির্বাচন পর্যন্ত গণতান্ত্রিক চর্চাগুলো যাতে সুষ্ঠু হয়, নির্বাচন কমিশন জবাবদিহি যাতে থাকে, নির্বাচন কমিশন এমন একটা প্রতিষ্ঠান হবে যে কোনো দলমত কিছু দেখবে না এবং ওটা নিয়ে কোনো কথাই উঠবে না, ওরকম একটা নির্বাচন কমিশন স্থাপন করা। আরো কিছু সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, পাবলিক সার্ভিস কমিশন আছে, আমাদের দুর্নীতি দমন কমিশন আছে, আমাদের মানবাধিকার কমিশন। এগুলো যদি কার্যকর হয়, শক্তিশালী হয়, তাহলে কিন্তু আস্তে আস্তে সবকিছুই সুশাসনের দিকে আগাবে। এগুলোকে কি কার্যকর শক্তিশালী করা সম্ভব? না, সম্ভব না। কেন কেন এই ধরনের প্রতিষ্ঠান অন্যান্য দেশে কার্যকর আছে না? এইটা একমাত্র সরকার চাইলেই সম্ভব, যারা ক্ষমতাসীন তারা চাইলেই সম্ভব। একবার যদি কোনো একটি দল এগুলোকে একটা মানদণ্ডের মধ্যে নিয়ে যায়, অন্য দল এসে কিন্তু সাহস পাবে না ওটাকে নিচে নামানোর। নামালে খবর আছে, কিন্তু ঝুঁকিটা কাউকে না কাউকে নিতে হবে। এখন আমি একটা শক্তিশালী নির্বাচন কমিশন করি না, কারণ আমারও তো কাজে লাগবে এইভাবে। কিন্তু কেউ যদি ভাবে যে না, আমার লাগুক আর না লাগুক, আমি জাতির জন্য, দেশের জন্য, আজীবনের জন্য একটা কাজ করে গেলাম, বছরের পর বছর, শত শত বছর দেশ এটা সুফল পাবে, তাহলে এটা আমি করে গেলে কিন্তু ইতিহাসে অমর হব। আমি শেষ কথা বলি যে আমাদের যিনি বর্তমান প্রধানমন্ত্রী, তিনি ৪র্থ মেয়াদে প্রধানমন্ত্রী হলেন। এই মেয়াদ পূর্ণ করলে তার ২০ বছর হবে। একটা দেশ তিনি ২০ বছর শাসন করেছেন, এরপর নিশ্চয়ই উনি চিরস্থায়ী অর্জনের চিন্তা করবেন।
ফলে এই নির্বাচন কমিশন, নির্বাচনী ব্যবস্থা, সংসদ, আইন, বিচার বিভাগ, যা কিছু আমরা বলি, দুর্নীতি নীতি, সব কিছু উনি যদি একটা স্ট্যান্ডার্ড সেট করে দিয়ে যান, উনি কিন্তু ইতিহাসে অমর হয়ে থাকবেন আজীবন, আর এর সুফল গোটা জাতি ভোগ করবে বছরের পর বছর। একটু যেতে চাই মোস্তফা ফিরোজের কাছে। অনেক বিষয় আমরা জানছিলাম নাজমুল আশরাফের কাছে এবং অনেক চ্যালেঞ্জের কথাও বলছিলেন। যে নতুন মন্ত্রিসভার বিষয় একটু আসতে চাই। বলা হচ্ছে যে বেশ কয়েকটি নতুন মুখ আসতে পারে, কয়েকজন নবীন সংসদ সদস্য আসতে পারেন এবং পত্রপত্রিকার খবর যে যারা সৎ তাদেরকে আসলে বিবেচনা করার একটি চিন্তা আছে, একটু চমকও থাকতে পারে। না, আমিও বিশ্বাস করি এবং নাজমুল আশরাফ কিন্তু খুব চমৎকার করে বিষয়গুলো ব্যাখ্যা করেছেন যে আওয়ামী লীগের কিন্তু এখন হারাবার কিছু নেই। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীরও হারাবার, 20 বছর তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, মানে একটা অল্প সময়ের মেয়াদে, অর্থাৎ গত এরশাদ পতনের পর থেকে মিলে 20 বছর এর মধ্যে তিনি এককভাবে থাকছেন। সুতরাং এইটাকে একটা কাঙ্ক্ষিত মাত্রায় তার দলের জন্য, দেশের জন্য তিনি নিশ্চয়ই চিন্তা করবেন, আমরা তো বিশ্বাস করি। এখানে সমস্যা হচ্ছে যে এখানে আওয়ামী লীগের সবচেয়ে বড় কথা হলো মাননীয় প্রধানমন্ত্রী তার মেধা, যোগ্যতা, সততা দিয়ে যতখানি তিনি এগিয়ে গেছেন, তার সাথে কিন্তু পুরো দল, প্রশাসন, সরকার এগোচ্ছে না। এই কারণেই কিন্তু ধাক্কাগুলো খাচ্ছে। এই জন্যই কিন্তু আওয়ামী লীগ ভালো করেও করতে পারছে না, সফল হয়েও হতে পারছে না, কারণ একটা ব্যক্তির সীমাবদ্ধতা আছে। আপনি এই স্টেশনে শুধু একা যদি খুব ভালো নিউজ করেন, একা অ্যাঙ্করিং করেন, বাকি অনুষ্ঠানগুলো যদি খারাপ হয় তাহলে তো আর যাবে না। ফলে কাছাকাছি আসতে হবে, তো সেই কাছাকাছি অবস্থানে কেউ নেই। তবে আশার দিক হলো নির্বাচনের নিয়ে অনেক অভিযোগ থাকতে পারে, হতাশা থাকতে পারে, আমার ব্যক্তিগতভাবে আছে নাগরিক, কিন্তু এখানে বেশ কিছু কিন্তু মুখ আছে এবং নবীন তরুণ, তারা আমি মনে করি যে নির্বাচনের ফলাফল বা সামগ্রিকভাবে দেশের যাই হোক না কেন ওইগুলি বাদ দিয়ে শুধুমাত্র তারা যদি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং তার চিন্তাগুলোকে অনুসরণ করে তারা যদি তার স্ব এলাকায় যদি কাজ করেন, এলাকার উন্নয়নে এবং বিভিন্ন খাতের উন্নয়নে, আমি মনে করি যে সেখানে একটা কিন্তু ইতিবাচকই। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ধরেন একটা দেশে গণতন্ত্র নেই, একেবারে ফ্যাসিজম, সেই দেশটাও কিন্তু অনেক মানে উন্নয়ন দিতে পারে, জনগণকে সেবা দিতে পারে। আপনি মনে করেন সিঙ্গাপুর কি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট রাষ্ট্র? তা তো না। সিঙ্গাপুরে আপনি গত 50 বছর ধরে একজন কি দুইজন বিরোধী দলের সদস্য হয়, এটা ফিক্সড, আর হইতে পারবে না। আমি বেলারুশে গিয়েছিলাম, সেখানেও একজন না দুইজন, ওইটাই নির্ধারিত। তো সেই সব দেশও তো এগোচ্ছে। তো সুতরাং আমি অবশ্যই আমাদের দেশের, আমি সেটা বলবো না যে আমাদের দেশটা সিঙ্গাপুর হোক, আমাদের দেশের চরিত্রটা এবং আমাদের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধটাই হচ্ছে গণতন্ত্রের জন্য। সুতরাং গণতন্ত্রকে মাইনাস করা যাবে না। কিন্তু ধরেন এখন মাইনাস হয়ে গেল কোনো কারণে, তাই বলে কি আপনি আমি বসে থাকবো, না খেয়ে মারা যাব? দেশের মানুষ কি না খেয়ে মারা যাবে? তা তো না। ফলে ওই ব্যক্তিগত উদ্যোগগুলো সরকারের বিভিন্ন পর্যায়ে, যারা স্বাধীন দেশপ্রেমিক, যারা স্বাধীন মুক্তভাবে কাজ করতে চায়, এবং আমি মনে করি যে এই ক্ষেত্রে একমাত্র ভরসা হচ্ছে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার মেধা আছে, প্রজ্ঞা আছে, তার নির্দেশনা অনুযায়ী যদি ওই ব্যক্তিগুলো যদি অ্যাক্ট করে, মনে করেন মাশরাফি যদি তার এলাকা এবং আশেপাশে এলাকা, এবং আমি মনে করি শুধু নড়াইলের না, টোটাল যশোর কুষ্টিয়া অঞ্চল দিয়ে সে যদি মাদকের বিরুদ্ধে যদি একটা অভিযান শুরু করে, তার অভিযানে সাড়া দেবে না এমন কেউ আছে? শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নেমে যাবে। কারণ এখানে রাজনীতি না, এখানে হলো জাতিকে বাঁচাও, দেশকে বাঁচাও, তরুণ সমাজকে বাঁচাও। এই আহ্বান নিয়ে যদি মাশরাফি নামে, হাজার হাজার মানুষ ঢল নামবে। সেখানে আওয়ামী লীগ বিএনপি বলে না, সবাই নামবে। আমি বলছি যে এইরকম মাশরাফিদের মতন সংখ্যা এই যে নতুন যে সংসদে, সেই সংসদের সদস্য কিন্তু কম না। সুতরাং তারা যদি একযোগে নামে, এবং আগামী দিনে আমি প্রত্যাশা করি যে মন্ত্রিসভায়ও, আমি মনে করি যে মন্ত্রিসভায় নির্বাচনের বাইরেও টেকনোক্র্যাট কোটায় কিছু তরুণ এবং আলোচিত গবেষণামূলক কাজ করেন এমন কিছু ব্যক্তিকে আনা দরকার। তারা যদি সম্মিলিতভাবে চেষ্টা করে, তাহলে কিন্তু আমাদের, বললাম তো, আমাদের প্রত্যাশা তো অনেক, যে যেমন গণতন্ত্র আমাদের চ্যালেঞ্জ, সুশাসন চ্যালেঞ্জ, কিন্তু এটা তো রাতারাতি আমি তো 2 মাসের মাথায় 3 মাসের মধ্যে এস্টাবলিশ করতে পারবো না। এটা একটা নিরন্তর সংগ্রাম। এই নিরন্তর সংগ্রামের মধ্যে যদি আওয়ামী লীগের তরুণ সদস্যরা এবং তার প্রধান যে কাণ্ডারি, তিনি যদি চিন্তা করেন, তাহলে দেশ এগোবে। এবং আমার বিশ্বাস, শত প্রতিকূলতা সত্ত্বেও এবারের সংসদ গতবারের সংসদের তুলনায় কার্যকর হবে। এরশাদকে নিয়ে বা জাতীয় পার্টিকে নিয়ে আমরা হাসি তামাশা করতে পারি, কিন্তু যদি পুরোপুরি বিরোধী দলের অবস্থানে থাকে, তার সাথে যদি গণফোরাম, তার সাথে যদি বিএনপি যুক্ত হয়, একেবারে
গত সংসদের থেকে অন্তত বলা যাবে যে না এই সংসদটা কার্যকর। আর তাছাড়া দেখেন ওই সংসদের পাশাপাশি কিন্তু এই 26-27টা চ্যানেলও কিন্তু এই যে মিনি মিনি পার্লামেন্ট কিন্তু গড়ে উঠেছে। আমার তো ধরেন সংসদে যাওয়ার কোনো ইয়ে নেই, তারও নেই। এই যে আমরা এই ফোরামে এসে যে বলতে পারছি, এটা তো অনেক মানুষ হচ্ছে, বরং সংসদের কার্যবিবরণী এখন আর শোনে না, বরং আমাদের কথা কিন্তু শোনে। তা আমরা তো দেশের জন্য বলছি, এখানে তো আমি কখনো ক্ষমতায় যাব না, নাজমুল আশরাফও কখনো ক্ষমতায় যাবে না। আমরা কি চাই, যখন যে সরকার থাকবে সেই সরকার যত খারাপ হোক আর যত ভালোই হোক না কেন, তাদের কাছে আমাদের প্রত্যাশা হলো যে তারা ভালো কিছু করুক, দেশের জন্য করুক, তার ফলে দেশবাসী যদি উন্নতি হয়, তাদের যদি সুফল হয়, সেই সুফলের ভাগিদার তো আমরা অটোমেটিকভাবে হব। ফলে আমরা কেন বলবো না? সুতরাং আমি মনে করি যে একেবারেই মানে মন্দের ভালো হিসেবে আমি মনে করি যে অনেকগুলি খারাপ আছে, যেমন স্বৈরতান্ত্রিক হওয়ার একটা সম্ভাবনা আছে, একনায়কত্বের একটা সম্ভাবনা আছে, যেইগুলো মিডিয়াতে আসছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। আমি মনে করি ওইটা যেমন শাসক দল মাথায় রাখবে, মাথায় রেখে তারা ওইটার বিরুদ্ধে লড়বে যে না আমরা স্বৈরতান্ত্রিক হব না, না আমরা একনায়কতন্ত্র চালাবো না। সুতরাং ওইটা যেমন তারা নিজেরা নিজেদের মধ্যে ফাইট করবে, তেমনি মন্ত্রিসভার কিছু ভালো সদস্য, সংসদের ভালো সদস্যরা, তারা মিলে দেশের উন্নয়ন এবং বিভিন্ন খাতের উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় তারা একটা অগ্রণী ভূমিকা পালন করবে, এটা আমার প্রত্যাশা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমাদের সবারই প্রত্যাশা। মুস্তফা ফিরোজ এবং ধন্যবাদ নাজমুল আশরাফ। নাজমুল আশরাফ, এক কথায় যদি কিছু যুক্ত করতে হচ্ছে চান। কি যে মানে প্রত্যাশা তো শেষ নাই, যে কয়েকটি বিষয় আমাদের রাজনীতিকে অস্থিতিশীল করে এবং তার প্রভাব গোটা সমাজে পড়ে, তার মধ্যে একটি হচ্ছে বিরোধী দলের প্রতি সরকারের আচরণ। এটা আমরা চাই যে বিরোধী দলের প্রতি সরকারের আচরণটা গণতান্ত্রিক হবে, ন্যায়সঙ্গত হবে, আইনসঙ্গত হবে। একইভাবে বিরোধী দলও যে কাজগুলো করবেন জনগণের হয়ে করবেন, শুধু ব্যক্তি বা দলের জন্য না, এবং গণতান্ত্রিক আইনসম্মত কর্মসূচিও তারা পালন করবেন, যেখানে আবার জনগণের ভোগান্তি হবে না বা সন্ত্রাস নৈরাজ্য হবে না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ নাজমুল আশরাফ, মুস্তফা ফিরোজ। আমাদের সেই প্রত্যাশা এবং যে চ্যালেঞ্জের বিষয়গুলো আসলে আগামী সরকারের প্রতি রয়েছে সে বিষয়ে বলছিলেন আমাদের আজকের দুজন অতিথি। প্রিয় দর্শক, আমাদেরও আসলে অনেক প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে। আসলে সময় বলবে যে কতটুকু প্রত্যাশা পূরণ হবে। আপনারা সবাই ভালো থাকবেন, এটি নিউজের সঙ্গেই থাকবেন।